হ্যালো এভরিওয়ান, আজ আমি এই ড্রামার এপিসোড 7 এক্সপ্লেইন করব। তোমরা যদি আগের পার্টগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, না হলে এই ড্রামার কিছুই বুঝতে পারবে না। আমি কমেন্টে প্লেলিস্টের লিংক পিন করে দেব, ওখানে গেলেই তোমরা সব পার্ট পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের পার্টটি শুরু করা যাক। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম হিজু এবং ইয়ান জাহাজে করে ঘুরতে যায় এবং ভুলবশত একে অপরের উপরে পড়ে গিয়ে কন্ট্রোল হারিয়ে কিস করে ফেলে। এবার এপিসোড 7-এর শুরুতেই দেখা যায় দুজনেই অনেক রাতে বাড়িতে ফেরে। জংমুন এবং ইউনসুক নামে একটি মেয়েট এতে দৌড়ে আসে। জংমুন তো ওদেরকে জিজ্ঞেস করে, এত রাতে আপনারা কোথায় ছিলেন, তাও আবার রয়্যাল গার্ড ছাড়া। ইউনসুক এতে জংমুনকে থামিয়ে দেয় এবং বলে, তুমি বুঝতে পারছো না যে তারা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গিয়েছিল? এটাও কি প্রশ্ন করার বিষয়? জংমুন এতে বিষয়টা বুঝতে পারে এবং নিজের মুখে তালা লাগায়। তবে এদিকে হিজু এবং ইয়ান বেশ লজ্জা পাচ্ছিল। ওরা প্রমাণ করার চেষ্টা করে যে ওরা শুধু বাইরে একটু ঘুরতেই গিয়েছিল। হিজু বলে আসলে প্রিন্স ইয়ানের একটুও ভালো লাগছিল না, তাই উনি ড্রাইভ করতে করতে একটু হাওয়া খেতে গিয়েছিল। মেড ইউনসুকেতে আর কিছু বলতে যাবে তার আগে ইয়ান বলে, হিজু তোমার না অনেক ক্লান্ত লাগছিল, যাও যাও ঘুমিয়ে পড়ো। হিজু বলে, হ্যাঁ আমি অনেক বেশি টায়ার্ড, এখন আমার একটু ঘুমের প্রয়োজন। এগুলো বলেই হিজু কোনো মতে সেখান থেকে কেটে পড়ে এবং ইয়ানও কোনো মতে সেখান থেকে চম্পট দেয়। যাই হোক, রাতের বেলা দেখা যায় হিজুর কিছুতেই ঘুম আসছে না। ওর মাথায় শুধু ওদের ওই কিস করার বিষয়টাই ঘুরপাক খাচ্ছিল। হিজু এতে নিজেকে বোঝায় যে ওটা একটা সিম্পল বিষয়, ভুলবশত হয়ে গেছে, কিন্তু তারপরও ও নিজের মাথা থেকে বিষয়টা কিছুতেই বের করতে পারছিল না। তাই তখন ও নিজের মাথায় চাপড়াতে শুরু করে। অন্যদিকে আমাদের ইয়ান বাবাজিও তো সেই কিসের কথাই ভাবছিল। ইয়ানেরও ঘুম আসছিল না, সাথে ও অনেক বেশি লজ্জাও পাচ্ছিল। ইয়ান এবার নিজেকে সামলাতে না পেরে হিজুর সাথে দেখা করার জন্য চলে আসে এবং বাইরে থেকে হিজুকে ডাক দেয়। তো এত রাতে ইয়ানের গলা শুনে হিজু অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং নার্ভাসনেসের কারণে ও কোনো উত্তরই দিতে পারে না। ইয়ান মনে করে হয়তো হিজু ঘুমিয়ে পড়েছে, তাই ও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা হিজু রেডি সেডি হয়ে চুপি চুপি বের হয় যাতে ইয়ানের সামনে ওকে না পড়তে হয়। তবে তখনই পিছন থেকে ইয়ান বলে, কোথায় যাচ্ছ তুমি? হঠাৎ করে ইয়ানের গলা শুনে হিজু তাল সামলাতে না পেরে পড়ে যেতে নাই। তবে সময় মতো ইয়ান ওকে ধরে ফেলে। এখানে দুজনের মধ্যে আবারও রোম্যান্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। তবে হিজু পরক্ষণে ইয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে, আসলে আমি তো অফিসে যাচ্ছিলাম, ফিউচারে সাকসেস হতে গেলে কাজ তো করতেই হবে, তাই না? এগুলো বলেই হিজু তাড়াতাড়ি সেখান থেকে ভেগে যায়। আর হিজুর এমন কর্মকাণ্ড দেখে ইয়ান তো হাসতে থাকে। তো এরপরে দেখা যায় হিজু তো ওখান থেকে সোজা একটা চার্চে চলে আসে এবং ফাদারের সাথে দেখা করে। ফাদার হিজুর সমস্যা সম্পর্কে জানতে চায়। হিজু তখন বলে, আপনি কি আমার এক্সorcism করতে পারবেন? ফাদার এমন কথা শুনে ভেবাচাকা খেয়ে যায়। হিজু বলে, আসলে আমার মনে হচ্ছে কেউ আমাকে পজেস করে নিয়েছে। এগুলো বলেই হিজু ওদের কিসের কথা ভাবতে থাকে। হিজু নিজের মাথা থেকে এগুলো কিছুতেই বের করতে পারছে না, তাই এক পর্যায়ে ও রেগে চিল্লিয়ে ওঠে। ফাদার তো কিছুই বুঝতে পারে না, কারণ এসব প্রেমের ভূত ছাড়ানো তো আর তার কাজ নয়। যাই হোক, হিজু এরপর বাইরে বেরিয়ে আসে। তখন ডঙ্গুর সাথে ওর দেখা হয়ে যায়। ডঙ্গু হিজুকে এখানে দেখে বেশ অবাক হয় এবং বলে, তুমি তো আগে ধর্মে টর্মে খুব একটা বিশ্বাস করতে না। হিজু এর কোনো উত্তর দিতে পারে না। ডঙ্গু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি, আমি তোমাকে তোমার অফিস পর্যন্ত পৌঁছে দেব। হিজু ওকে মানা করে, তবে ডঙ্গু কোনো কথা না শুনে গাড়ি আনতে চলে যায়। তখনই হিজুর কাছে ইয়ানের কল আসে। ইয়ান হিজুকে বলে, তোমার কাছে কি সময় হবে? আসলে আমাদের ওয়েডিং প্ল্যানের বিষয়ে কিছু আলোচনা করা বাকি ছিল। হিজু বলে, হ্যাঁ আমার সময় হবে। তখনই ডঙ্গু পিছন থেকে হিজুকে ডেকে ওঠে আর ডঙ্গুর গলা ইয়ানও শুনতে পায়। ডঙ্গু ওখানে আছে বুঝতে পেরে ইয়ান তো মনে মনে বেশ জেলাস ফিল করে, তবে কিছু বলতে পারে না। ওদিকে ডঙ্গু এবং হিজু গাড়িতে করে হিজুর অফিসের দিকেই যাচ্ছিল। ডঙ্গু তো অনেক বেশি খুশি ছিল, যেটা দেখে হিজু জিজ্ঞেস করে, তুমিও কি ড্রাইভ করতে অনেক বেশি পছন্দ করো নাকি? ডঙ্গু বলে, কেন? হিজু বলে, কারণ তোমাকে অনেক বেশি খুশি দেখাচ্ছে। আসলে ইয়ানও ড্রাইভ করতে অনেক বেশি পছন্দ করে আর ড্রাইভ করার সময় ওকে অনেক বেশি হ্যাপি দেখায়। এগুলো বলেই হিজু মনে মনে হাসতে থাকে। তবে এদিকে ডঙ্গু তো ড্রাইভ করার জন্য নয়, বরং হিজু ওর সাথে আছে এজন্য খুশি হচ্ছিল।
তবে হিজোর মুখে ইয়ানের কথা শুনে ডঙুর তো মনটা খারাপ হয়ে যায়। এরপর ও হিজুকে অফিস পর্যন্ত পৌঁছে দেয়। তবে গাড়ি থেকে নামার আগে ডঙু হিজুকে বলে, ভুলে যেও না তোমাদের বিয়েটা শুধু একটা কন্ট্রাক্ট, তাই তুমি ওর সাথে বেশি জড়িয়ে পড়ো না। হিজু এতে বিরক্ত হয়ে বলে, তোমার কি মনে হয় যে আমি এতটাই বোকা? এগুলো বলে ওখান থেকে চলে যায়। তবে ডঙু তারপরও শান্ত হতে পারে না। অফিসের ভেতরে ঢুকতেই হিজু সমস্ত কর্মচারী সহ হেজংকে বলে, তাড়াতাড়ি অ্যাফিলিয়েটদের সংখ্যা বের করো রেভিনিউ অনুযায়ী। আমি পদত্যাগ করছি জানতে পেরে তারা নিশ্চয়ই খুবই আরামায়েশে দিন কাটাচ্ছে। আমি নিজে থেকে শেষবারের মতো পর্যবেক্ষণ করতে চাই যে ওরা নিজেদের কাজ ঠিকমতো করছে কি না। হেজং একটু অবাক হয়, তবে কিছু না বলেই চলে যেতে যাবে তার আগেই হিজু বলে, তেজু কি আমার সাথে দেখা করতে এসেছিল? এটা শুনে হেজং তো আরও বেশি অবাক হয়। ও কিছুই বুঝতে পারছিল না যে হিজু আসলে করতে কি চাইছে। অন্যদিকে দেখা যায় ইউনের কাছে তারিখের একটা বড় লিস্ট দেওয়া হয়। আসলে রাজপরিবারে এই দিনগুলোকে শুভ হিসেবে ধরা হয়েছে। ইউনের ন্যানি তখন ইউনকে এখান থেকে হিজু এবং ইয়ানের বিয়ের জন্য একটা ডেট চয়েস করতে বলে। ততক্ষণে সেখানে ইয়ানও চলে এসেছিল, যেটা দেখে ইউন বেশ খুশি হয়ে যায়। ইউন ইয়ানের সামনে একটা ডেট চয়েস করে। ইয়ান জিজ্ঞেস করে, এই ডেট চয়েস করার পিছনে কি কোনো বিশেষ কারণ আছে? ইউন বলে, হ্যাঁ, কারণ এটাই সবার প্রথম ডেট এবং এই ডেটে বিয়ে হলে তোমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে। তবে ইয়ান তখন আরও একটি ডেট চয়েস করে। ইউন জিজ্ঞেস করে, এই ডেট চয়েস করার পিছনে কি কোনো বিশেষ কারণ আছে? ইয়ান বলে, হ্যাঁ, আসলে আমাদের বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য কিছুটা সময় দরকার, তাই আমি জেনে বুঝে এই ডেটটা চয়েস করেছি। এটাতে ইউন বলে, ঠিক আছে, তাহলে এই ডেটেই বিয়ে হবে। এটা বলেই ও সেই তারিখের উপরে শিলমোহর মেরে দেয়। অন্যদিকে হিজু নিজের জুয়েলারি সেকশনে এসেছিল। সেখানকার সমস্ত এমপ্লয়িরা ওকে দেখে বেশ ঘাবড়ে যায় এবং ওকে অনেক দোলাজত করতে শুরু করে। হিজুও তখন শান্তভাবে ওদের তালে তাল মেলায়, কিন্তু পরক্ষণে ও চোখ রাঙিয়ে বলে, ভুলে যেও না এই কোম্পানি আমি তিলে তিলে গড়ে তুলেছি। আমার নজর সবসময় তোমাদের উপরে থাকবে, তাই কাজে ফাঁকি দেওয়ার একদমই চেষ্টা করবে না। এরই মধ্যে সেখানে তেজু এবং দায়ং হাজির হয়। ওদেরকে এখানে দেখে হিজু একদমই খুশি হয় না। দায়ং এখানে এসে হিজুর সাথে গায়ে পড়ে কথা বলতে চায়, তবে হিজু ওকে পাত্তা দেয় না। এদিকে তেজু দায়ংয়ের জন্য বিভিন্ন সব জুয়েলারি চয়েস করতে থাকে, যেগুলো দেখে হিজু তো অনেক বেশি রাগ হয়। হিজু বলে, ওটাই প্রথম জিনিস যেটা আমি তোমাকে হ্যান্ড ওভার করলাম। এটা শুনে তেজু তো চমকে যায় এবং তাড়াতাড়ি হিজুর পথ আটকে দাঁড়ায় আর বলে, তুমি কি বললে আবার বলো? তুমি আমাকে কোম্পানি হ্যান্ড ওভার করবে? হিজু বলে, তো নাই তো কি, আমার কি করা উচিত না? তেজু বলে, হ্যাঁ, অবশ্যই করা উচিত। হিজু বলে, কিন্তু মনে রেখো, যদি কোম্পানির কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু তোমাকে জ্যান্ত কবর দিয়ে ছাড়বো। এটা বলেই হিজু সেখান থেকে চলে যায়। বোকা তেজু তো কিছুই বুঝতে পারে না আর বলতে থাকে, ও কি আমাকে দিনে দুপুরে মারার হুমকি দিয়ে গেল? দায়ং খুশি হয়ে বলে, আরে বোকা, তুমি বুঝলে না, ইনডাইরেক্টলি ও তোমাকে কোম্পানিটা হ্যান্ড ওভার করে দিল। এবার বুঝতে পেরে তেজু তো খুশি হয়ে যায়। এদিকে হেজংয়ের তো বিষয়টা একদমই হজম হচ্ছিল না। ও হিজুকে এই বিষয়ে জিজ্ঞেস করে। হিজু বলে, বাবা মনে করে যে তেজু আমার থেকে বেশি যোগ্য, তবে আমি এবার এটা প্রমাণ করব যে তেজু আমার ধারে কাছেও নেই। ক্যাসেল গ্রুপের একমাত্র উত্তরসূরি হওয়ার যোগ্য আমি। হিজু জিজ্ঞেস করে, আমার কি আজকে কোনো ক্লায়েন্টের সাথে দেখা করতে যাওয়ার শিডিউল আছে নাকি? হেজং বলে, হ্যাঁ আছে। এটা বলেও হিজুকে রাজপ্রাসাদে নিয়ে আসে। হিজু অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার আবার এখানে কখন ক্লায়েন্ট হলো? হেজং বলে, তুমি কি ভুলে গেছো? তুমি তো সকালে আমাকে বললে এখানে আসার শিডিউল অ্যাড করতে। হিজুর এতে মনে পড়ে, হ্যাঁ, আসলে ইয়ানোকে সকালে ডেকেছিল। তবে ইয়ানের সামনে যেতে হবে ভেবেই হিজু তো আবারও নার্ভাস হয়ে যায়। তারপরও কোনো মতে ভিতরে যায়। এদিকে হেজংকে দেখা মাত্রই জয়হুন তো খুশি হয়ে ওকে নিজের পাশে বসতে বলে। হেজংও এতে ওর পাশে বসে যায়। অপরদিকে হিজুকে ইয়ানের পাশে দাঁড় করানো হয়। সকল মেয়েরা এসে তখন হিজুকে রেডি করতে শুরু করে এবং সুন্দর করে ওকে একটা হানবক পরানো হয়। এদিকে ইয়ানকেও ওর সাথে একটা ট্র্যাডিশনাল ড্রেস পরিয়ে রেডি করানো হচ্ছিল। সেখানে থাকা নানান ধরনের জুয়েলারি দিয়ে হিজুকে সাজানো হয়, যেটাতে হিজুকে এতই সুন্দর লাগছিল যে ইয়ান ওর দিক থেকে চোখই সরাতে পারে না। ইয়ানের এমন চাহনিতে হিজু তো বেশ নার্ভাস হয়ে যায়। ইয়ান তখন ওকে টাচ করার জন্য যেতে গেলে হিজু সরে যেতে চায় এবং জিজ্ঞেস করে, কি হয়েছে? ইয়ান বলে, চুপ করে দাঁড়াও তো। এটা বলেই ও হিজুর চুলগুলো সুন্দর করে গুছিয়ে দেয়।
যেটাতে হিজু তো আরও বেশি নার্ভাস হয়ে যায় এবং ওর গরম লাগতে শুরু করে। ম্যাডাম চই জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ বোধ করছো? এটা শোনা মাত্রই চৈহুন এবং হেজং তো লাফিয়ে ওঠে। চৈহুন তো একেবারে রয়্যাল ফিজিশিয়ানই ডাকতে চলে যায়, তবে হিজু কোনো মতে ওকে থামায় এবং বলে, আসলে আমার একটু গরম লাগছিল, এছাড়া বেশি কিছু না। হিজু জিজ্ঞেস করে আমাদেরকে আর কি কি রিচুয়াল পালন করতে হবে। চৈহুন বলে, এখন রয়্যাল ফিজিশিয়ান আসবে আর আপনাদের দুজনের হেলথ চেক আপ করা হবে, আর পরের দিন আমরা আপনার বাড়িতে ডিনারের জন্য যাব। এটা শুনে হিজু তো হকচকিয়ে ওঠে এবং অবাক হয়ে জিজ্ঞেস করে, এসবের মানে কি? আমার বাড়িতে যাবে মানে? চৈহুন বলে, হ্যাঁ, বিয়ে হতে চলেছে, তো প্রিন্স ইয়ানকে নিয়ম অনুযায়ী নিজের শ্বশুরের থেকে তো ব্লেসিং নিতে যেতেই হবে, তাই না? হিজু হেজংকে ইশারায় এর মানে জিজ্ঞেস করলে হেজং বলে, আসলে আপনার বাবাও এতে রাজি হয়েছে আর কাল সত্যি আপনাদেরকে ডিনারে যেতে হবে। তবে হিজু এতে মোটেই খুশি হয় না। চৈহুন বলে, আর আমি আজ আপনার বাড়িতে ম্যারেজ প্রপোজাল এবং বিয়ের সমস্ত উপহার নিয়ে যাব। এটাতে হিজু তো আরও বেশি অস্বস্তিতে পড়ে যায়। যাই হোক, এরপর দেখা যায় চৈহুন বিয়ের সমস্ত উপহার এবং কিং ইউনের তরফ থেকে একটা রয়্যাল ডিগ্রিও সাথে নিয়ে এসেছিল। মূলত এটাই সেই বিয়ের প্রপোজাল। চৈহুন সেটা পড়তে শুরু করে এবং আমাদেরকে ফ্ল্যাশব্যাকে কিছু সিনের মাধ্যমে দেখানো হয় যে কিং ইউন কত ভেবে চিনতে অনেক কষ্ট করে একের পর এক পেজ বাদ দিয়ে এই রয়্যাল ডিগ্রিটা লিখেছিল। যেহেতু ওর আঙ্কেলের বিয়ের প্রপোজাল বলে কথা, সেহেতু একটু স্পেশাল করে তো লিখতেই হবে। সিন বর্তমানে আসলে দেখা যায় হিজুর বাবা এতে তেমন একটা ইন্টারেস্ট না দেখালেও তেজু এবং দায়ং তো অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে হিজুকে দেখানো হয় যে বারবার ভাবছিল ওর বাবাকে কল করবে নাকি করবে না, কিন্তু শেষমেশ ও কলটা করতেই পারে না। তার মধ্যে ম্যাডাম চই চলে আসে, কারণ রয়্যাল ফিজিশিয়ানরা চলে এসেছে। এরপর দেখা যায় দুইজন ফিজিশিয়ান এসে হিজু এবং ইয়ানের স্বাস্থ্যের চেক আপ করতে শুরু করে। ম্যাডাম চই বলে, এখন সব কিছু ঠিক থাকলেও রয়্যাল সিওল হাসপাতালে আরও বিস্তারিতভাবে আপনাদের স্বাস্থ্যের পরীক্ষা করা হবে। আজকের চেক আপে শুধু শরীরের গঠন ও প্রজনন ক্ষমতা মূল্যায়ন করা হবে। এটা শুনে হিজু তো মাথায় হাত পড়ে যায়। তবে ম্যাডাম চই থামার পাত্রী না, তিনি অনর্গল বলতে থাকে, মানে সবকিছু একদম খুললাম বলতে শুরু করে। ম্যাডাম চই বলে, আপনাদের স্বাস্থ্য সবকিছু ঠিকঠাক থাকলে আপনাদের ফিজিক্যাল হওয়ার ব্যবস্থা করা হবে। এটা শুনে হিজু তো অবাক হয়ে যায়। ম্যাডাম চই আরও বলে, ইন ইয়ানের দিকে প্রভাবিত হবে আর ইয়ান ইনের দিকে ঝুঁকতে হবে। দাম্পত্য মিলনই ইন ও ইয়াংয়ের সাম্যের প্রতীক হয়ে দাঁড়াবে। ম্যাডাম চই আরও বলে, আপনাদের ফিজিক্যাল হওয়ার জন্য একটি নির্দিষ্ট শুভ দিনও বাছাই করা হবে। এগুলো শুনে হিজুর অবস্থা তো টাইট হচ্ছিল, এদিকে ইয়ান তো হাসছিল। হিজুর হার্টবিট এত বেড়ে যায় যে ওর পালসও দ্রুত গতিতে চলতে শুরু করে। ফিজিশিয়ান এটা দেখে হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, আপনার শরীর ঠিক আছে তো? হিজু কোনো মতে বিষয়টা সামাল দেয়। এর মধ্যে আবার ইয়ান বলে, আমি হিজুর সাথে গোপনে কিছু কথা বলতে চাই, তোমরা এখন এখান থেকে বের হও। এতে সবাই চলে যায়। হিজু তো এতে আরও বেশি অস্বস্তিতে পড়ে যায় আর ইয়ানের দিকে তাকাতেই পারে না। ইয়ান বলে, তুমি এরকম অদ্ভুত ব্যবহার কেন করছো? হিজু রেগে বলে, আমি কোথায় অদ্ভুত ব্যবহার করছি? আমার তো কিছুই হয়নি, বরং তুমি নিজে অদ্ভুত ব্যবহার করছো। সবার সামনে আমার সাথে এত সুইটভাবে কথা বলতে তোমাকে কে বলেছে? আর তোমার ওই চোখ। এটা বলেই হিজু যখনই ইয়ানের চোখের দিকে তাকায় তখন তো হা করে দেখতে থাকে, তবে পরক্ষণেই নিজের হুঁশে ফিরে বলে, তোমার ওই চোখগুলো দিয়ে আমাকে কখনোই দেখবে না। ইয়ান জিজ্ঞেস করে, কালকের ওই কিসের ঘটনার জন্য তুমি এমন করছো? হিজু বলে, না, ওটা আমার কাছে কোনো ব্যাপারই না। আসলে ওটা তো খুব সাধারণ একটা বিষয়, ওটা নিয়ে আমি কেন চিন্তা করব বলো? তোমার জায়গায় যদি ওখানে অন্য কেউ হতো তাহলে পরিস্থিতির চাপে পড়ে নিশ্চয়ই একই কাজই হতো। এটা নিয়ে আমি বেশি ভাবি না। মানে হিজু এখানে ডোন্ট কেয়ার ভাব দেখাতে চাচ্ছে, তবে আমরা তো জানি যে ওর ভিতরে আসলে কি হচ্ছিল। কিন্তু হিজুর মুখে এই কথাগুলো শুনে ইয়ানের একদমই ভালো লাগে না। ইয়ান বলে, আমি কিন্তু ওই সময় পরিস্থিতির চাপে পড়ে তোমাকে কিস করিনি। হিজু জিজ্ঞেস করে, কিসের জন্য করেছো তাহলে? ইয়ান বলে, তোমার জন্য। এটা শুনে হিজু চুপ হয়ে যায়। অন্যদিকে রাজমাতার কাছে সমস্ত খবর পৌঁছে যায়। রাজমাতা বলে, ধীরে ধীরে বিষয়টা আরও বেশি ইন্টারেস্টিং হচ্ছে, আমাকে সন্ধ্যায় ইয়ানের সাথে কথা বলতে হবে। তো এরপর আমাদেরকে সন্ধ্যার সিনে রাজমাতা এবং ইয়ানকে একসাথে দেখানো হয়। ইয়ানকে আপসেট দেখে রাজমাতা জিজ্ঞেস করে, কালকে আমি তোমাকে যে কথাগুলো বলেছিলাম তার জন্য কি তুমি মন খারাপ করে আছো? ইয়ান বলে, না। রাজমাতা বলে, তাহলে কি হিজুর সাথে ঝগড়া হয়েছে?
ইয়ান বলে, না, এমন কিছুই না। ইয়ান রাজমাতাকে সরাসরি জিজ্ঞেস করে, আপনি আমার খুশি বা অখুশি নিয়ে এত ভাবছেন কেন? রাজমাতা বলে, কারণ তোমার হিজুর সাথে বিয়ে হচ্ছে এবং হিজু দুনিয়ার সাথে আমাদের দুনিয়ার কোনো মিল নেই। ইয়ান হেসে বলে, আপনি আর আমার ভাই তো একই ওয়ার্ল্ডে বড় হয়েছেন, একসাথে একই সভ্যতায় বড় হয়েছেন, তো আপনারা কি দাম্পত্য জীবনে খুশি ছিলেন? এটা শুনেই রাজমাতার মুখ কালো হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়ানের ভাইয়ের সাথে রাজমাতার বিয়ে তো হয়েছিল, তবে ইয়ানের ভাই রাজমাতাকে বেশি একটা সময় দিত না, যেটাতে রাজমাতা সবসময় আপসেট থাকতো। তখন এই ইয়ানই ছিল যে রাজমাতার পাশে দাঁড়ায় এবং রাজমাতাকে আপন ভাইয়ের মতো সান্ত্বনা দেয়, যেটাতে রাজমাতাও একটু স্বস্তি বোধ করে। সিন বর্তমানে আসে। রাজমাতা এগুলো ভেবে বলে, এই রাজপ্রাসাদের চার দেয়ালের মধ্যে কি হ্যাপিনেস বলতে কোনো শব্দ আছে নাকি? ইয়ান এতে চুপ হয়ে যায়। এদিকে হিজু বারবার ভাবছিল ইয়ানকে কল করবে কি করবে না, কিন্তু শেষমেশও ইয়ানকে কল করে না আর নিজেকে বোঝাতে থাকে, আমাদের বিয়েটা শুধুমাত্র একটা কন্ট্রাক্ট, 3 বছর পরে এমনিতেই ডিভোর্স হয়ে যাবে, এসব বিষয়ে না জানানোই ভালো। এদিকে ইয়ান নিজের রুমে ফিরে টেবিলের উপরে ওদের ম্যারেজ কন্ট্রাক্টটা দেখতে পায়, যেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল 3 বছর পরে ওদের ডিভোর্স হয়ে যাবে। অন্যদিকে আমরা গংসুনকে দেখতে পাই, যে আপসেট হয়ে অতীতের কথা ভাবতে থাকে। সিন সেই দিন চলে যায় যেদিন ইয়ানের ভাই আগুনে পুড়ে মারা গিয়েছিল। খবর পেয়ে গংসুন তড়িঘড়ি করে রাজমাতার কাছে আসে। রাজমাতা তখন রুমের এক কোনায় ভয়ে কুঁকড়ে বসেছিল। গংসুন এসে তাকে সামলায় এবং বলে, এক্ষুনি নিউজ মিডিয়ায় সমস্ত কিছু জানাজানি হয়ে যাবে, তার আগে আমাদেরকে ইউনকে সামলাতে হবে। রাজমাতা তখন সেদিকে কান না দিয়ে গংসুনকে সবকিছু খুলে বলে আর বলে, ও চাচ্ছিল নিজের ভাই ইয়ানকে সমস্ত রাজ্য দিয়ে দিতে, ক্রাউন দিয়ে দিতে, কিন্তু আমি সেটা হতে দেইনি। গংসুন এতে একটু শক খায় এবং জিজ্ঞেস করে, তুমি আসলে কি করেছো? রাজমাতা বলে, বেশি কিছু না, সব কিছু ধুলোয় মিশিয়ে দিয়েছি, সব কিছু পুড়িয়ে দিয়েছি। এটা শোনা মাত্রই গংসুন তো স্তব্ধ হয়ে যায়। তো এখান থেকে কিছুটা হলেও আঁচ করা যায়, হয়তো রাজমাতাই নিজের স্বামীকে আগুনে পুড়িয়ে মেরেছিল, তবে এই বিষয়ে ক্লিয়ারলি আমরা আগে গিয়ে জানতে পারবো। সিন বর্তমানে আসলে দেখা যায় ইয়ান নিজের শেলফ থেকে একটা কাগজ বের করে এবং এটাই ছিল সেই রয়্যাল ডিক্রি। অবশ্য রাজমাতা সেটা পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল, তাই আমরা সেখানে কিছু পোড়া দাগও দেখতে পাই। মূলত এই ডিক্রিতে ইয়ানের ভাই ইয়ানকে রাজা হিসেবে ঘোষণা দিয়ে গিয়েছিল। পরের দিন হিজু এবং ইয়ানের হিজুর বাড়িতে ডিনারে আসার কথা ছিল। তেজু তো অনেক সুন্দর করে রেডি হয় এবং প্র্যাকটিস করতে থাকে যে কি করে প্রিন্স ইয়ানের সামনে রয়্যাল অ্যাক্ট করবে। এসব দেখে দায়ং তো বিয়ের পরে আবারও ওর উপরে ফিদা হয়ে যায় এবং দুজন একে অপরকে কিস করতে যাবে, তার মধ্যে কাবাব মে হাড্ডি হয়ে সেখানে হিজুর বাবা চলে আসে। যাই হোক, এরপর হিজু এবং ইয়ান সেখানে পৌঁছায়। তবে আমরা দেখতে পাই হিজুর মন একদমই ভালো ছিল না এবং হিজুর বাবাও মুখ কালো করেছিল। তো এদেরকে ডিনারের জন্য রেখে হেজং এবং চৈহুন চলে যায় একটা রেস্টুরেন্টে, যেখানে ওরা হিজু এবং ইয়ানের বিষয়ে কথা বলতে থাকে। হেজংয়ের মনে হচ্ছিল যে হয়তো ওরা একে অপরের প্রেমে পড়ে গেছে, যেটা শুনে চৈহুন তো অবাক হয়। এরই মধ্যে হেজংয়ের একটা কাজ চলে আসলে হেজং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তখন টেবিলের উপরে চৈহুন একটা রোজ দেখতে পায়। চৈহুন মুগ্ধ নয়নে হেজংয়ের দিকে তাকিয়ে থাকে। তো এ থেকে বোঝা যায় এই বেটাও কাম সারছে, মানে এই বেটাও প্রেমে পড়ে গেছে। এদিকে এরা সবাই ডিনার করছিল। তখন ইয়ানের সামনে তেজু নিজেকে ক্যাসেল গ্রুপের সিইও হিসেবে পরিচয় দেয়। হিজু রেগে বলে, তুমি এখনো সিইও হওনি। তেজু একটু আমতামতা করে বলে, তো তাতে কি হয়েছে, কিছুদিন পরে তো হয়েই যাবো, তাই না? ইয়ানও তখন ওদের সাথে অনেক ভালো করেই কথা বলতে থাকে। এদিকে হিজুর বাবা তখন ইয়ানকে বলে, হিজু ছোট থেকেই সবসময় এটাই ভেবে এসেছে যে কি করে উপরে যাবে, এটা করতে গিয়েই ওর জীবন কাটিয়ে দিয়েছে। এখন আমি এটা আশা করছি আপনার সাথে বিয়ের পরে হিজু হয়তো একটু ভালো থাকবে। এসব শুনে হিজু তো রেগে যায় এবং নিজেকে কন্ট্রোল না করতে পেরে রেগে বলে ওঠে, এতই যখন আমাকে নিয়ে ভাবেন, যখন আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তো আপনি আমাকে একবারও দেখতে আসেননি। হিজুর বাবা এগুলো শুনেও শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু হিজু কিছুতেই শান্ত থাকতে পারে না এবং ওনাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে ইয়ানও তখন হিজুর পিছনে পিছনে যায়। হিজু একটি রুমে গিয়ে চুপচাপ বসেছিল। তখন ইয়ান ওর পাশে এসে বসে। হিজু বলে, আমার রাগ কমলে আমি নিজে থেকেই চলে যাব, তুমি এখন এখান থেকে যাও।
তবে ইয়ান যায় না এবং হিজুকে জিজ্ঞেস করে, তোমার বাবা মনে হয় আমাকে পছন্দ করেনি। হিজু বলে, চিন্তা করো না, তোমাকে হাতে ফেলে সে অনেক কিছুই করতে পারবে, তাই সে তোমার সাথে খারাপ ব্যবহার করবে না বা তোমাকে হাতছাড়া করতে চাইবে না। ইয়ান বলে, যদি তাই হয় আমি তোমার জন্য সবকিছু করতেই রাজি আছি। যদি তুমি বলো যে আমি তাকে সাহায্য করব না, তাহলে আমি তাকে সাহায্য করব না। এটা শুনে হিজু অবাক হয়ে যায় এবং ইয়ানকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি একটা কথা বলো তো, তোমার কি আমার প্রতি কোনো ফিলিংস তৈরি হয়েছে? ইয়ান বলে, হঠাৎ এই প্রশ্ন করলে? হিজু এতে আমতা আমতা করতে শুরু করে। হিজু জিজ্ঞেস করতে চাই, ওটা কি তোমার ফার্স্ট কিস ছিল? তবে ও এটা জিজ্ঞেস করতে পারে না এবং বলে, তোমার ওই চোখ দুটো আমাকে এটাই বলছে যে তুমি আমাকে পছন্দ করো। ইয়ান এতে স্বীকার করে, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, আর ওটা আমার ফার্স্ট কিসই ছিল। তবে তুমি কি এটা নিয়ে চিন্তায় আছো যে আমি তোমাকে 3 বছর পরও ডিভোর্স দেব না? হিজু বলে, সত্যিই কি তুমি ডিভোর্স দেবে না? ইয়ান বলে, চিন্তা করো না, আমি তোমাকে জোর করে আমার সাথে বেঁধে রাখবো না। যাই হোক, এরপর ওরা ডিনার শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসেও ইয়ান তো এক নজরে হিজুর দিকেই তাকিয়ে থাকে। হিজু সেটা লক্ষ্য করে না। ইয়ান তখন হিজুর হাত ধরতে যায়, তবে তখনই হিজুর ফোনে ডঙ্গুর কল চলে আসে। ইয়ান তখন ওকে কলটা রিসিভ করার জন্য বলে, এতে হিজু কলটা রিসিভ করে। ডঙ্গু জিজ্ঞেস করে, ডিনার কেমন কাটলো? হিজু বলে, হ্যাঁ ভালোই কেটেছে। তখন ইয়ান ও ডঙ্গুর সাথে কথা বলতে থাকে এবং বলে, আমার শ্বশুরমশাই তো আমাকে খুবই পছন্দ করেছে। ডঙ্গু বলে, ও আচ্ছা তাই নাকি? এটা বলেই ডঙ্গু আরও প্রশ্ন করতে থাকলে ইয়ান সেগুলোর জবাব দেয় না। এরপর ওরা ইয়ানের প্রাইভেট প্যালেসে পৌঁছায়। তবে ইয়ান এখানে থাকতে পারবে না, কারণ কাজের জন্য ওকে রাজপ্রাসাদে যেতে হবে। হিজুর মুখ দেখেই বোঝা যাচ্ছিল ইয়ান দূরে চলে যাচ্ছে বলে ওর মনটা খারাপ। ইয়ানও এটা বুঝতে পারে এবং ওর কানে কানে গিয়ে বলে, আমিও তোমাকে ছেড়ে যেতে অনেক বেশি স্যাড ফিল করছি। এরপর আমাদের বিয়ের দিন দেখা হবে। এটা বলে ওখান থেকে ইয়ান চলে যায়। হিজু তো মনে মনেই হাসতে থাকে। ভিতরে ঢুকতেই বাকি মেয়েরা তো ইয়ানের ওই ব্যাপারটা নিয়ে হিজুর সাথে মজা শুরু করে দেয়। হিজু এতে বেশ এনজয় করে এবং সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য যায়, কারণ ওই ডিনারে গিয়ে ও তো বেশি কিছু খাইনি। এখানে হেজংও ছিল। হেজং তো ওই মেটকেই বারবার জেরা করছিল যে মেটকে আসলে রাজমাতা গুপ্তচর হিসেবে পাঠিয়েছে। এর পরের দিন সকালে দেখা যায় ইয়ান তো তাড়াহুড়ো করে ডঙ্গুর সাথে দেখা করতে আসে। ইয়ান সরাসরি ডঙ্গুকে বলে, যেহেতু তুমি আমাদের বিষয়ে সব কিছু জানো, তাই তোমার থেকে কিছু লুকানো উচিত হবে না। আমি আসলে হিজুকে লাইক করি, তাই ভাবলাম এটা তোমারও জানা উচিত। ডঙ্গু শান্তভাবে বলে, তো আমাকে বলে কি কিছু চেঞ্জ হবে? হিজুকে এই ব্যাপারে জানে? ইয়ান বলে, আমি শুধু আমার কথা বলেছি যে আমি ওকে লাইক করি। এখানে হিজু জানলো কি জানলো না সেটা জেনে তোমার তো লাভ নেই। ডঙ্গু এতে কিছু বলে না এবং বলে, হিজু আপনাকে শুধু কন্ট্রাক্টের জন্য বিয়ে করছে, এছাড়া আপনার বেশি এক্সপেকটেশন রাখা উচিত না। আপনি হিজুর জন্য সবকিছু আরো কঠিন করে তুলছেন। সিন এখানে কাট হলে দেখা যায় ইয়ান তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ইয়ান হিজুকে মেসেজ করতে থাকে এবং ও রাস্তায় বিলবোর্ডে হিজুর অ্যাড দেখতে পায়। ইয়ান হিজুকে মেসেজ করে আর বলে, ঠিকমতো খাওয়া দাওয়া করো, কিন্তু ব্যস্ত হওয়ার জন্য খাওয়া দাওয়া বাদ দিও না। এসব মেসেজ পড়ে হিজু তো হেসে দেয়। আর মজার বিষয় হলো হিজু তো এখন মিটিং রুমে ছিল, আর ওকে এভাবে ফোনের দিকে হাসতে দেখে এমপ্লয়িরাও বিষয়টা বুঝতে পারে। মানে আমাদের আম্মুরাও তো ফোনের দিকে আমাদেরকে তাকিয়ে হাসতে দেখলে এমনটাই করে, তাই না? এরপর সিন একেবারে ওদের বিয়ের দিন চলে যায়, যেখানে ইয়ানকে অনেক সুন্দর করে রেডি করা হচ্ছিল। ইয়ান এখানে জিজ্ঞেস করে হিজু কোথায়। এতে ম্যাডাম চুই ওকে বোঝানোর চেষ্টা করে যে বিয়ের সময় এখনো হয়নি, কিন্তু তারপরও ইয়ান মজা করে বারবার জিজ্ঞেস করে, আমার ওয়াইফ কোথায়, ও এখন কি করছে, আমি সেটা জানতে চাই। অন্যদিকে হিজুকেও বিয়ের জন্য তৈরি করা হচ্ছিল। তখনই সেখানে দায়ং চলে আসে। দায়ংকে এখানে দেখে হিজু মোটেই খুশি হয় না। দায়ং বলে, আসলে আমি তো রয়্যাল ফ্যামিলির একজন মেয়ে, তাই আমি সব নিয়মকানুন সম্পর্কে জানি। এজন্য আমি তোমাকে এখানে চেক করতে এসেছি যে সব ঠিকঠাক চলছে কিনা। এটা বলেই ও হিজুকে ভালো করে দেখতে থাকে যে হিজু সাজগোজ ঠিক মতো আছে কিনা। হিজুও তখন ঢং করে ওকে দেখাতে থাকে। দায়ং সবকিছু ভালো করে দেখে বলে, হ্যাঁ সবকিছু ঠিকই আছে। এটা বলেই ও তখন নিজে হিজুর জন্য জুতো রেডি করে দেয়। তখন হিজুর কাছে ডঙ্গুর কল আসে। ডঙ্গুকে জিজ্ঞেস করে, সবকিছু ঠিকঠাক চলছে তো?
ও ডঙ্গুকে বলে হ্যাঁ সবকিছুই ঠিক চলছে। তো ডঙ্গু কথা বলতে বলতেই সামনে রাজমাতাকে দেখতে পায়। এতেও কল কেটে রাজমাতার সাথে কথা বলতে যায়। রাজমাতা জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? ডঙ্গু বলে হ্যাঁ আমি ঠিক থাকবো না কেন। রাজমাতা বলে আমি শুধু তোমার ধৈর্য দেখছি, আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি যেদিন তুমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে। ডঙ্গু রাজমাতার এই কথার মানে বুঝতে পারে না। যাই হোক, এরপর দেখা যায় অনুষ্ঠান একদম শুরু হতে যাবে। হিজু একদম রেডি হয়ে সবার সামনে আসে। এখানে দায়ং, তেজু, এমনকি হিজুর বাবাও তো ওকে দেখে টাসকি খেয়ে যায়। তখন সেখানে আমাদের বর্মশাই মানে ইয়ান এসে পৌঁছায় আর ওদের বিয়ের সমস্ত রিচুয়ালও শুরু হয়ে যায়। কিন্তু বিয়ের মণ্ডপে যাওয়ার সময়ই হিজু পা মচকে পড়ে যেতে যায়, যেটাতে ইয়ান ওকে নিয়ে চিন্তা করতে থাকে। তবে হিজু নিজেকে সামলে নেয়। এরপর ওদের বিয়ের রিচুয়াল একে একে শুরু করা হয়। তবে হিজু এসব কিছুতে একদমই অভ্যস্ত ছিল না, যার কারণে ওর একটু সমস্যা হতে থাকে। ইয়ান জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? হিজু বলে কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। বিয়ের এই রিচুয়ালের মধ্যে কন্যাদান করারও একটা রিচুয়াল ছিল, যেটা বাবা মেয়ে মিলে ভালোভাবেই পালন করে। এরপর বিয়েটা কমপ্লিট হয়ে যায় এবং চারদিকে ঢাকঢোল পিটিয়ে বিয়ের উৎসবে সবাই মেতে ওঠে। সব জায়গায় নিউজ হয়ে যায়। দেখা যায় এই নিউজগুলো প্রাইভেট প্যালেসের সকল মেয়েরাও দেখছিল। অন্যদিকে এই নিউজ ডঙ্গু এবং রাজমাতাও দেখছিল। তবে ডঙ্গুর এগুলো একদমই ভালো লাগছিল না। রাজমাতাও সেটা স্পষ্ট বুঝতে পারে। এবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে হিজু এবং ইয়ান একসাথে রাজপ্রাসাদে আসে রাজমাতা এবং ইউনকে গ্রিটিং করার জন্য এবং তাদের কাছ থেকে ব্লেসিং নেওয়ার জন্য। সবার প্রথমে ডঙ্গু এগিয়ে আসে এবং ওদেরকে বিয়ের জন্য কনগ্রাচুলেশন জানায়। তবে হঠাৎ করেই হিজুর কেমন বমি বমি ভাব আসতে থাকে। ওর মাথা প্রচণ্ড ব্যথা করে ওঠে আর হিজু কিছুক্ষণের মধ্যেই সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে, যেটাতে ইয়ান তো হিজুকে নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। আর এসব কিছুর মধ্যেই এই পার্টটি শেষ হয়ে যায়। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য নতুন পার্টটা নিয়ে আসব। তার জন্য অবশ্যই লাইক করে দিতে হবে আর কমেন্ট করে জানাতে হবে। তোমরা কিন্তু আমার ভিডিওতে কমেন্ট অনেক কম করো, তবে তারপরও আমি এই বিষয়ে কোনোদিন কোনো অবজেকশন করি না। তবে আজ চাইছি যে তোমরা সবাই একটা করে কমেন্ট করো। আর অনেকের ক্ষেত্রে এটা হয় যে তোমরা কি কমেন্ট করবে সেটা বুঝতে পারো না। আমি বলে দিচ্ছি, তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কমেন্ট করে জানাও। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট পার্ট নিয়ে।